দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক জেলা যেখানে নির্বাচনের ফলাফল শুধু একটি জেলার ভবিষ্যৎ ঠিক করে না, অনেক সময় গোটা রাজ্যের রাজনৈতিক বার্তাও নির্ধারণ করে দেয়। 2021 সালের যে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে এই জেলার 31টি আসনের মধ্যে 30টি আসন দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এক প্রকার বলা যেতে পারে একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল। মাত্র একটি আসন ভাঙড় আইএসএফ এর দখলে যায়। ফলে প্রশ্নটা আজ খুবই গুরুত্বপূর্ণ, 2026 সালে কি সেই একই ছবি আবারও দেখা যাবে, নাকি বদলাতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক সমীকরণ? আমাদের হাতে যে গ্রাউন্ড সার্ভে এসেছে সেই সার্ভে রিপোর্ট আমি আপনাদের তুলে ধরব। সেখানে বুথ লেভেলের ফিডব্যাক, সামাজিক সমীকরণ, ধর্মীয় ভোট বিভাজন এবং গত কয়েক বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সবকিছু মিলিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র উঠে এসেছে আমাদের সেই গ্রাউন্ড রিপোর্টে। আর সেই চিত্র অনুযায়ী এবারও তৃণমূল কিছুটা এগিয়ে থাকলেও কিছু কিছু আসনে কিন্তু খেলা জমে উঠতে পারে। আমরা প্রথমেই যদি শুরু করি সুন্দরবন সংলগ্ন এলাকা দিয়ে, যদি শুরু করি তাহলে দেখা যাবে গোসাবা, বাসন্তী, কুলতলি এই 3টি আসনই এসসি রিজার্ভেশন ভুক্ত এবং এখানে মূলত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের বসবাস। এই ভোটাররাই নির্ধারণ করে নির্বাচনের ফলাফল। গোসাবায় প্রায় 61% এসসি ভোটার এবং খুবই কম মুসলিম ভোটার থাকার কারণে লড়াইটি এখানে সরাসরি তৃণমূল বনাম বিজেপির মধ্যে সীমাবদ্ধ। তবে স্থানীয় সে সংগঠন রয়েছে এবং সেই সংগঠন এবং প্রশাসনিক প্রভাবের কারণে তৃণমূল এখানে অল্প ব্যবধানে এগিয়ে থাকবে বলেই আমাদের রিপোর্টে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই জায়গায় তারা এগিয়ে। বাসন্তীতে পরিস্থিতি অনেকটা আলাদা, এখানে প্রায় 45% মুসলিম ভোট। ফলে এখানে লড়াইটা ত্রিমুখী হতে পারে। যদি মুসলিম ভোটের একটা বড় অংশ আইএসএফ এর দিকে যায় তাহলে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে বিজেপি লাভবান হতে পারে। আবার যদি মুসলিম ভোটের বড় অংশ তৃণমূল ধরে রাখতে পারে তবে তাহলে তাদের জয় সহজ। আর আইএসএফ যদি মুসলিম ভোটের পাশাপাশি সামান্য কিছু হিন্দু ভোট টানতে পারে তাহলে এখানে চমক দেখা যেতেই পারে। এবার কুলতলিতে কিন্তু তৃণমূলের সংগঠন এতটাই মজবুত যে বিজেপির সঙ্গে লড়াই হলেও প্রায় 20,000-এর বেশি ভোটে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এবার যদি আমরা উপকূলীয় এলাকায় যাই, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর এই 3 আসনেই তৃণমূলের আধিপত্য পরিষ্কার। পাথর প্রতিমায় বিজেপির লড়াইয়ে থাকলেও জেতার মতো পরিস্থিতি বিজেপির নেই। কাকদ্বীপেও ঠিক একই ছবি। সাগরে মুসলিম ভোট প্রায় 12% হলেও সেই ভোটের বড় অংশ একবারে বলা যেতে পারে একচেটিয়া ভাবে মুসলিম ভোটের পুরোটাই তৃণমূলের দিকে থাকে। ফলে এখানে বিজেপি দ্বিতীয় হলেও জয়ের রাস্তা খুব কঠিন, এখানে তৃণমূলেই জেতার সম্ভাবনা রয়েছে। এবং কুলপি বিধানসভা একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। এখানে প্রায় 40% মুসলিম ভোট। তাহলে আইএসএফ বনাম তৃণমূল সরাসরি লড়াই। কিন্তু একটা বিষয় পরিষ্কার, শুধু মুসলিম ভোটে জেতা সম্ভব নয়। হিন্দু ভোটের একটা অংশ যে পাবে তার দিকেই ঝুঁকবে ফলাফল। এবার যদি রায়দিঘিতে দেখি, রায়দিঘিতে আবার মুসলিম ভোট একচেটিয়া তৃণমূলের দিকে। ফলে বিজেপির পক্ষে রায়দিঘিও জেতা কঠিন। মন্দির বাজার, সেই মন্দির বাজারে কিন্তু তৃণমুখী লড়াইয়ে সম্ভাবনা থাকলেও মাঠে তৃণমূল অনেকটা এগিয়ে।
জয়নগর আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে প্রায় 45% মুসলিম ভোট এবং 37% রয়েছে এসসি ভোট। রিপোর্ট বলছে মুসলিম ভোটের একটা বড় অংশ সিপিএম এর দিকে ঝুঁকছে। যদি সেই সঙ্গে সঙ্গে হিন্দু ভোটের একটা বড় অংশ সিপিএম পায়, তাহলে এখানে চমক হতে পারে। তবে এখনো পর্যন্ত তৃণমূলেই এগিয়ে। বারুইপুর পূর্বেও ত্রিমুখী লড়াই হলেও ভোট কাটাকাটির ফলে তৃণমূল সুবিধাজনক অবস্থানে থাকবে। ক্যানিং অঞ্চল পুরো জেলার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর এরিয়া। ক্যানিং পশ্চিমে আইএসএফ শক্তিশালী হলেও শুধুমাত্র মুসলিম ভোটের উপর নির্ভর করলে তারা জিততে পারবে না। সেখানে হিন্দু ভোটের অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা না হয়, তাহলে ভোট ভাগ হয়ে বিজেপি লাভবান হতে পারে। মুসলিম ভোট তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে ভাগ হয়ে সেখানে বিজেপি বেরিয়ে যেতে পারে। আর ক্যানিং পূর্ব এই আসনটি সবচেয়ে হাই ভোল্টেজ। এখানে 52% মুসলিম ভোট। শক্তিশালী আইএসএফ এর প্রার্থী রয়েছে এখানে আরাবুল ইসলাম। রিপোর্ট বলছে আইএসএফ এখানে জেতার ভালো সম্ভাবনাময় জায়গায় রয়েছে, তবে তৃণমূলও সমানভাবে লড়াই দেবে। এই আসনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। মগরাট পূর্ব ও পশ্চিম এই দুটো আসনেই মুসলিম ভোট বড় ফ্যাক্টর। তৃণমূল এগিয়ে থাকলেও আইএসএফ কিছুটা ভোট কাটবে মগরাট পশ্চিম বিধানসভায়, এবং মগরাট পূর্ব সেখানে কিন্তু বামেরাও কিছু মুসলিম ভোট কাটবে। ডায়মন্ড হারবারে তৃণমূলের আধিপত্য স্পষ্ট। ফলতা আসনে সবচেয়ে বেশি ব্যবধানে জেতার সম্ভাবনা রয়েছে তৃণমূলের, যা গোটা জেলার মধ্যে সর্বোচ্চ হতে পারে। সাতগাছিয়া, বিষ্ণুপুর এই আসনগুলোতেও মুসলিম ভোটের কারণে তৃণমূলের জয় অনেকটাই নিশ্চিত, কারণ এই এলাকার মুসলিমরা একচেটিয়া ভাবে তৃণমূলকে সমর্থন করে। শহরাঞ্চলে এলে কিছুটা ভিন্ন ছবি দেখা যায়। সোনারপুর দক্ষিণে মুসলিম ভোট কম, জেনারেল ও এসসি ভোট বেশি, ফলে এখানে বিজেপির জেতার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। আর যদি বলি ভাঙড়ে আইএসএফ একচেটিয়া শক্তিশালী। নওশাদ সিদ্দিকী গতবারের তুলনায় এইবারে বড় ব্যবধানে জিততে চলেছে। কসবা, টালিগঞ্জ, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবাজ, মেটিয়া বুরুজ এই আসনগুলোতে তৃণমূলের সংগঠনের জোরেই অনেকটা এগিয়ে। তবে বেহালা পূর্ব এই কেন্দ্রে লড়াই হতে পারে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি। যাদবপুরে আবার তৃণমূল বনাম সিপিএম এর সরাসরি লড়াই, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফ্যাক্টর অনেকটা গুরুত্বপূর্ণ, আর সেটাই হয়ে উঠছে যাদবপুরের ক্ষেত্রে। সবশেষে যদি পুরো জেলার একটা সামগ্রিক আমরা ছবি দেখি, তাহলে আমাদের সার্ভে রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখনো স্পষ্টভাবে তারা এগিয়ে রয়েছে, অর্থাৎ তারা 27 থেকে 28টি আসন জিততে পারে। আইএসএফ 1টি থেকে 2টি আসন তারা জিততে পারে, তাদের সম্ভাবনাই রয়েছে। সিপিএম 1টি আসনে চমক দেখাতে পারে, আর বিজেপিও 1টি থেকে 2টি আসনে জিততে পারে। বিশেষ করে শহর অঞ্চলে কিছু কেন্দ্রে বিজেপির প্রভাব রয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ভোটের আগে হয়তো অনেক কিছুই বদলে যায়, সমীকরণ পাল্টায়, মানুষের মনোভাব বদলায়, ফলে 2026-এর ফলাফল শেষ পর্যন্ত কি হবে তা নির্ভর করবে ভোটের দিনের উপরই। আপনার কি মনে হয় দক্ষিণ 24 পরগনা জেলায় আবারও কি তৃণমূলের একচেটিয়া জয় হবে, নাকি এবার বড় কোনো চমক অপেক্ষা করছে এই জেলায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এমন গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।